অপেক্ষা। সময় থেমে থাকে না, তবু কিছু মানুষ থেমে যায় অপেক্ষায়, কারো জন্য কিংবা কোনো অদৃশ্য প্রতিশ্রুতির টানে। এই গল্পে আছে ভালোবাসা, হারানো, ফিরে পাওয়া আর অনিশ্চয়তার দীর্ঘ পথ চলা। প্রতিটি চরিত্রের মধ্যে লুকিয়ে আছে একটাই প্রশ্ন: অপেক্ষার শেষে কি সত্যি কিছু পাওয়া যায়, নাকি সবকিছু হারিয়ে যায় সময়ের স্রোতে? ধারাবাহিক গল্পচারিতায় আজ শুরু হচ্ছে অপেক্ষার দ্বিতীয় পর্ব, যেখানে গল্প আরো নতুন মোড় নিবে। আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আছি আমি সাইমা। আপনাদের সকলকে স্বাগতম জানাই আজকের গল্পের সন্ধ্যায়। আপনি যদি গল্প ভালোবাসেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। গল্পটা আমার কণ্ঠে হলেও প্রাণটা পাই কিন্তু আপনাদের ভালোবাসায়। ইদানিং ফিরোজের একটা সমস্যা হচ্ছে, রিকশায় চড়তে পারে না। রিকশায় চড়লেই মনে হয় কাত হয়ে রিকশা পড়ে যাবে, সে ছিটকে পড়বে রিকশা থেকে। তাকে রাস্তা থেকে টেনে তোলার আগেই পেছনে সমগ্র বাংলাদেশ 60 টন লেখা একটা ঘাতক ট্রাক তাকে চাপা দিয়ে চলে যাবে। মৃত্যুর আগ মুহূর্তে সে পটপট জাতীয় মুড়ি ভাজার মতো শব্দ শুনবে। শব্দটা ট্রাকের চাকার নিচে মাথার খুলি ভাঙার শব্দ। মৃত্যুর আগের মুহূর্তে যে গন্ধ তার নাকে ঢুকবে সেটা হলো পেট্রোলের গন্ধ আর ট্রাকের চাকার গন্ধ। শেষ দৃশ্য হিসেবে দেখবে ট্রাকের মাডাগার্ড। ফিরোজ বুঝতে পারছে তার মানসিক কিছু সমস্যা হচ্ছে। সমস্যাটা মনে হয় বাড়ছে। রিকশায় উঠেই সে সারাক্ষণ পেছনের দিকে তাকিয়ে থাকে, এই বুঝি ট্রাক এলো। বিদেশে এ জাতীয় সমস্যা হলে লোকজন আতঙ্কে অস্থির হয়ে সাইকিয়াট্রিস্টের কাছে চলে যেত। বাংলাদেশে এর চেয়েও ভয়াবহ সমস্যা নিয়ে লোকজন সুস্থ স্বাভাবিক মানুষের মতো ঘোরাফেরা করে, সে যেমন করছে। ফিরোজের ধারণা সে পুরোপুরি না হলেও অস্বাভাবিক একজন মানুষ, যে রিকশা পছন্দ করে না। তারপরেও প্রায় সারাদিনই রিকশার উপরে তার থাকতে হয়। রিকশা ভাড়া করে ঘন্টা হিসেবে। সারাদিনের জন্য ভাড়া নিলে সস্তায় পাওয়া যায়। সূর্যোদয় থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত ভাড়া 200 টাকা। দুপুরের খাবার, বিকালের নাস্তা এবং মাঝে মধ্যে চা এই 200 টাকার বাহিরে। এর মধ্যে বেশ কয়েকবার ফিরোজ সারাদিনের জন্য রিকশা ভাড়া করেছে, আজও করেছে। গত কয়েক মাস ধরে তাকে বিচিত্র সব জায়গায় অদ্ভুত অদ্ভুত সময়ে যেতে হচ্ছে। আজ দুপুর 2টোয় এক ভদ্রলোকের সঙ্গে সে দেখা করবে। ভদ্রলোকের নাম রাকিব। তিনি নাকি থিওসফিক্যাল সোসাইটির সদস্য, বিখ্যাত মিডিয়াম। হারানো মানুষের সম্পর্কে অনেক কিছু বলতে পারেন। অনেকের অনেক হারানো ছেলেপুলের সম্পর্কে নির্ভুল সংবাদ দিয়েছেন। ভদ্রলোক ফ্রড না, কারণ তিনি টাকা পয়সা নেন না। তবে ফ্রড না হলেও বিরক্তিকর মানুষ তো বটেই। কয়েকদিন পর পর আসতে বলেন এবং অদ্ভুত অদ্ভুত সময় আসতে বলেন। দুপুর 2টো, বিকাল 3:30। ভদ্রলোক কথা বলতে খুবই পছন্দ করেন। সব কথাবার্তাই পরকাল, মন্ত্রতন্ত্র, ভূতপ্রেত বিষয়ক। দুপুরবেলা ভূত প্রেতের কথা শুনতে ভালো লাগে না। ফিরোজ গম্ভীর মুখে শুনে যায়। গর্জটা তার। গত কয়েক মাসে ফিরোজের কিছু অভিজ্ঞতা হয়েছে। তার ধারণা এই অভিজ্ঞতা না হলেও কোনো ক্ষতি ছিল না। প্রথম অভিজ্ঞতা হলো মানুষের মূল্য খুবই সামান্য। 10,000 টাকা হারিয়ে গেলে 20 বছর পরেও সেই টাকার শোক মানুষ কাতর। মানুষ হারিয়ে গেলে 20 দিন পরেই আমরা মোটামুটি ভাবে তাকে ভুলে যাবার চেষ্টা করি। দ্বিতীয় অভিজ্ঞতা হচ্ছে হারানো মানুষ খুঁজে বের করার কোনো পদ্ধতি বাংলাদেশে নেই। থানায় গেলে অফিসার বিরক্ত মুখে বলেন, জিডি এন্ট্রি করুন। বলেই তিনি হাই তুলেন। মানুষ হারানোর সংবাদ পুলিশের কাছে হাই তোলার মতোই ব্যাপার। ফিরোজ থানার সেকেন্ড অফিসারের হাই অগ্রাহ্য করেই জিডি এন্ট্রি করলো। তারপর জিজ্ঞেস করেছিল, এখন কি? সেকেন্ড অফিসার বিস্মিত হয়ে বলল, এখন কি মানে? জিডি এন্ট্রি তো করানো হলো, এখন আপনারা কি করবেন? আমরা অ্যাকশন নিব। কি অ্যাকশন নেবেন?
কি অ্যাকশন নেব সেটা তো আমাদের ব্যাপার। ফিরোজ অত্যন্ত বিনয়ের সঙ্গে বলল, আমি আসলে জানতে চাচ্ছি নিখোঁজ মানুষের বিষয়ে আপনারা কি করেন। সব থানায় ইনফর্ম করা হয়। তারপর তারপর মানে সব থানায় আপনারা জানালেন, তারপর থানাগুলো থেকে কি করা হয়? সেকেন্ড অফিসার বিরক্ত হয়ে বললেন, সত্যি কথা জানতে চান? কিছুই করা হয় না। কিছুই করা হয় না? কি করা হবে? আপনার কি ধারণা থানার স্টাফ হারিকেন লাগিয়ে আপনার ভাইকে খুঁজতে বের হবে? খুন, ধর্ষণ, ডাকাতি দেখে এরা কুল পায় না, মানুষ খুঁজে বেড়াবে কখন? রেকর্ডের জন্য দিন। একটা রেকর্ড থাকলো। থানার রেকর্ডের গুরুত্ব অনেক বেশি। এই রেকর্ড থেকে অনেক গুরুত্বপূর্ণ জিনিস বের হয়ে আসে। এমনও তো হতে পারে যে আপনি আপনার ভাইকে খুন করে ডেড বডি গুম করে থানায় এসে জিডি করলেন, ভাই মিসিং। হতে পারে না? জি না, হতে পারে না। আপনার কাছে হতে পারে না, কিন্তু অনেকের কাছেই হতে পারে। আমার চাকরি বেশি দিন হয়নি, এর মধ্যে এ ধরনের কেস গোটা 10 দেখেছি। বলেন কি? খুব বেশি চিন্তা করবেন না। অল্প বয়সী মেয়েটাই হারিয়ে গেলে টেনশনের ব্যাপার থাকে। মেয়েরা ব্রেথেলে চলে যায়, বিদেশে চলে যায়। যৌনকামী হিসেবে বাংলাদেশে মেয়েদের সুনাম আছে। কি বলছেন এসব? শুনতে খারাপ লাগছে, সত্যি কথা শুনতে সবসময় চিরতার পানির মতো লাগে। চিরতার পানি খেয়েছেন? না খেলে খাবেন। রবীন্দ্রনাথ ঠাকুর খেতেন। শরীরের জন্য ভালো, শরীরটা ভালো রাখুন। হেলথ ইজ ওয়েলথ। তাহলে আমি কি ধরে নেব? আপনারা আমার নিখোঁজ ভাইয়ের সম্পর্কে কিছু করবেন না? কিছুই ধরে নেবেন না। একটা ভালো উপদেশ দেই, শুনুন। ভাইয়ের ছবি দিয়ে পত্রিকায় বিজ্ঞাপন দিতে থাকুন। চালু পত্রিকাগুলোতে প্রতিদিন বিজ্ঞাপন দিন। খবরদার, কোনো পুরস্কার ঘোষণা করবেন না। পুরস্কার ঘোষণা করেছেন কি মরেছেন, জীবন অতিষ্ঠ হয়ে যাবে। ভালো একটা উপদেশ ফি ছাড়াই আপনাকে দিলাম। গত কয়েক মাসে ফিরোজের অন্যতম ও প্রধান কাজ হয়েছে উপদেশ শোনা এবং প্রতিটি উপদেশ মানার চেষ্টা করা। পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছে, শুরুতেই প্রতিদিন, তারপর সপ্তাহে একদিন, তারপর একটা পত্রিকায় প্রতি 15 দিনে একবার। শুধু দেশি পত্রিকায় না, একজনের উপদেশ শুনে কলকাতা আনন্দবাজার এবং স্টেটসম্যানেও বিজ্ঞাপন দিয়েছে। আরেকজনের উপদেশ শুনে জাতিসংঘের মিসিং পার্সন ব্যুরোতে $20 খরচ করে নাম এন্ট্রি করিয়েছে। এরা যুদ্ধবিধ্বস্ত অঞ্চল এবং শরণপ্রার্থী মিসিং পার্সনের তালিকা তৈরি করে। একজন ফিরোজকে বলল ফিসফিস গলায়, পাসপোর্ট অফিসে খোঁজ নাও, তোমার ভাই রিসেন্টলি কোনো পাসপোর্ট করিয়েছে কিনা। মানুষের মনে কোন জটিলতা থাকে চট করে তো বোঝা যায় না। আমি একজনকে জানি, ফ্যামিলি ম্যান, স্ত্রী পুত্র কন্যার জন্য অসীম মমতা। হঠাৎ সে মিসিং পার্সন হয়ে গেল। পাসপোর্ট অফিসে খোঁজ নিয়ে জানা গেল সে পাসপোর্ট করিয়েছেন। সেই পাসপোর্টের সূত্র ধরে জানা গেল সে চলে গেছে অস্ট্রেলিয়ায়। খুব পাকাপাকি ভাবে গিয়েছে ইমিগ্রেশন নিয়ে। অন্য একটা মেয়েকে বউ হিসেবে নিয়ে গেছে। কাজেই আমার মতে পাসপোর্ট অফিসে খোঁজ নেওয়া খুবই জরুরি। অফিসিয়ালি এসব কাজে অনেক সময় লাগে। দালাল ধরলে 1 সপ্তাহের মধ্যে জানতে পারবে। 1000 খানেক টাকা খরচ করতে হবে। 1000 খানেক না, ফিরোজের 3000 টাকা খরচ হলো। 3000 টাকার বিনিময়ে জানা গেল হাসানুজ্জামানের নামে কোনো পাসপোর্ট ইস্যু করা হয়নি। একজন গম্ভীর মুখে বলল, মেডিকেল কলেজগুলোর ছাত্রছাত্রীদের জন্য ডেড বডি কেনা হয়, আপনি কি জানেন? সাধারণত কেনা হয় বেয়ারিশ লাশ। বেয়ারিশ লাশের একটা ভালো মার্কেট বাংলাদেশে আছে। এসব জায়গায় খোঁজ নিয়েছেন? খোঁজটা নিতে হবে গোপনে, ডোমদের মাধ্যমে। এসব বিজনেসে প্রচুর রসহাস ব্যাপার আছে। তুষহাস ব্যাপার মানে ফিশি ব্যাপার। আমার এক দূর সম্পর্কের রিলেটিভ সম্পর্কের চাচাতো ভাই, তার ছেলে হঠাৎ হারিয়ে গেল। ওদের টাকা পয়সার অভাব ছিল না, বিরাট ক্ষমতাবান। এরা প্রায় তোলপাড় করে ফেলল, যাকে বলে কম্বিং অপারেশন।
শেষে ছেলেটার ডেড বডি কোথায় পাওয়া গেল জানেন? কোথায়? মেডিকেল কলেজের ডিসেকশন রুমে। ছাত্রছাত্রীরা ডেড বডি কাটাকুটি করছে। লিভার এক জায়গায়, কিডনি আরেক জায়গায়, হার্ট আরেক গামলায়। কাজেই খোঁজ খবর যখন করছেন ভালো মতো করেন। লিভ নো স্টোন আনটার্নড। ফিরোজ এখন ক্লান্ত এবং বিরক্ত। বিরক্তটা কার উপর সে জানে না, সম্ভবত তার ভাইয়ের উপর। মানুষটা হারিয়ে গিয়ে সবচেয়ে বড় বিপদে তাকে ফেলে দিয়ে গেছে। দুপুর 2টোয় খিদে পেটে পৃথিবীর সবচেয়ে বোরিং মানুষের সামনে তার হাসি মুখে বসে থেকে পরকাল, ইএসপি, ক্লেরিভান্স, অ্যাস্ট্রেল প্রজেকশন সম্পর্কে গল্প শুনতে হচ্ছে। কোনো মানে হয়? কোনো মানে হয় না। ফিরোজের এখন ইচ্ছে করছে নিজেই নিরুদ্দেশ হয়ে যেতে। এক সকালবেলা ঘুম থেকে উঠে চা খাবে, চায়ের সঙ্গে সিগারেট, তারপর ভালো একটা পায়জামা পাঞ্জাবি পরে হাসি মুখে ঘর থেকে বের হয়ে যাওয়া এবং আর ফিরে না আসা। রাকিব সাহেব বাসায় ছিলেন। একটা বাচ্চা ছেলে এসে বলল, আব্বুর জ্বর, শুয়ে আছে। ফিরোজ বলল, আমি কি চলে যাব? ছেলেটা বলল, আপনাকে বসতে বলেছে। রাকিব সাহেব 1 ঘন্টা পর গায়ে চাদর জড়িয়ে উপস্থিত হলেন। ফিরোজ উঠে দাঁড়িয়ে বিনয়ের সঙ্গে বলল, আপনার নাকি জ্বর? রাকিব সাহেব বললেন, শরীরটা একটু খারাপ যাচ্ছে। পরপর কয়েকদিন রাত জাগলাম। বয়স হয়েছে, আগের মতো রাত জাগতে পারি না। ফিরোজ বলল, আমার ভাইয়ের ব্যাপারে কি কোনো ইনফরমেশন পেয়েছেন? রাকিব সাহেব হাসি মুখে বললেন, চেষ্টা করছি, মনে হচ্ছে পেয়ে যাব। আমাদের ইনফরমেশন গ্যাদারিং টেকনিক একটু আলাদা। আমাদের তো ফ্যাক্স, মেল, ইমেল নেই। আমাদের যোগাযোগটা হয় মানসিকভাবে, সময় লাগে। জি, বুঝতে পেরেছি। না, বুঝতে পারছেন না, বোঝাটা অত সহজ না। একটা ঘটনা বলি, শুনুন। ঘটনা শুনলে আমাদের যোগাযোগ পদ্ধতিটা সম্পর্কে আপনার ধারণা হবে। রাকিব সাহেবের যোগাযোগ পদ্ধতি সম্পর্কে ধারণা নেবার ফিরোজের কোনো ইচ্ছাই নেই। সে এখন পুরোপুরি নিশ্চিত পুরো ব্যাপারটা ভাওতাবাজি। খিদে তার নাড়িবুড়ি হজম হয়ে আসছে, মাথা ঘুরছে। তার উচিত এই বাড়ি থেকে বের হয়েই সোজা কোনো রেস্টুরেন্টে ঢুকে গরু ভুনার মাংস এবং গরম গরম পরোটা অর্ডার দেওয়া। সঙ্গে কাটা পেঁয়াজ থাকবে, মাঝে মধ্যে পেঁয়াজের কামড়। প্রচণ্ড খিদের সময় হঠাৎ হঠাৎ কিছু খাবার খেতে ইচ্ছে করে। আজ পরোটা গোশত দিয়ে খেতে ইচ্ছে হচ্ছে। অন্য কোনো দিন অন্য কোনো খাবার ইচ্ছে করবে। ফিরোজ সাহেব। জি। আপনার কি শরীর খারাপ নাকি? চেহারা এমন যেন মলিন দেখাচ্ছে। জি না, শরীর ভালো আছে। চা খান, চা খেতে খেতে গল্প করি। আপনার মনের শান্তির জন্য বলে রাখি, আপনার ভাইয়ের ব্যাপারে আমি অনিতাকে জানিয়েছিলাম। অনিতা আমার থিওসফিক্যাল সোসাইটির অত্যন্ত পাওয়ারফুল মিডিয়াম। সে আমাকে জানিয়েছেন 1 সপ্তাহের মধ্যে পজিটিভ কিছু বলতে পারবে। আমি কি 1 সপ্তাহ পর আসবো? আসুন, আগামী বুধবারে আসুন, রাত 10টার পরে আসুন। অসুবিধা হবে না তো? জি না। ওই রাতে আমাদের একটা সিএনসও হবে। ইচ্ছে করলে অবজারভার হিসেবে থাকতে পারেন। সোসাইটির বাইরের কারোর সাথে থাকা অবশ্যই নিয়ম নেই, তবে আপনার ব্যাপারে আমি বলে টলে ব্যবস্থা করে রাখব। জি আচ্ছা। এখন শুনুন আমার জীবনের একটা অদ্ভুত ঘটনা। 4 বছর আগের কথা, অক্টোবর মাস, তারিখ হলো 9 তারিখ। সন্ধ্যাবেলা এক ভদ্রলোক এসে উপস্থিত হলেন। বছর 2 আগে তার একটা মেয়ে মারা গেছে। কিছুদিন হলো রোজ মেয়েটাকে স্বপ্ন দেখছেন। মৃত মেয়ের সঙ্গে যোগাযোগ করতে চান। আমরা কোনো ব্যবস্থা করে দিতে পারি কিনা। তিনি সঙ্গে করে মেয়ের কিছু ব্যবহারিক জিনিস নিয়ে এসেছেন। মেয়ের ছবি এনেছেন, তার হাতে লেখা ডায়েরি এনেছেন। আমি বললাম, রেখে যান,
দেখি কিছু করা যায় কিনা। মৃত মানুষের আত্মাকে চক্রে আহ্বান করা কঠিন কিছু না, তবে অল্প বয়সে মারা গেলে সমস্যা হয়। প্ল্যানচ্যাটে বা চক্রে শিশুদের আহ্বান করার নিয়ম নেই, আহ্বান করলেও তারা আসে না। ফিরোজ জড়ানো গলায় বলল, ও। ঘুমে তার চোখ জুড়িয়ে আসছে, মনে হচ্ছে যে কোনো মুহূর্তে সোফায় সে এলিয়ে পড়বে এবং তার নাক ডাকতে শুরু করবে। ভদ্রলোক একটা ভয়ঙ্কর গল্প ফেলছেন, এর মধ্যে নাক ডাকানো ভয়ঙ্কর ব্যাপার হবে। ঘুম কাটানোর জন্য পদ্ধতি সে ব্যবহার করছে, লাভ হচ্ছে না, উল্টা আরো ঘুম পাচ্ছে। সব পদ্ধতি কোনো না কোনো সময় ব্যাকফায়ার করে, উল্টা দিকে চলা শুরু করে। তার বেলায় তখন তাই হচ্ছে। ভয়ঙ্কর কোনো ঘটনার কথা ভাবলে ঘুম কেটে যাবে। সে ভাবছে বাসায় পৌঁছেই দেখবে তার মা আকলিমা বেগম আঁকাবকা অক্ষরে একটা চিঠি পাঠিয়েছেন। চিঠির প্রতিটি সংবাদই দুঃসংবাদ। বাবা ফিরোজ, তুমি জমি জমা বিক্রি করে টাকা পাঠাইতে বলিয়াছো। আমি যথাসাধ্য চেষ্টা করিতেছি, লোকজনের হাতে এখন টাকা নাই। জমি কিনিবার ব্যাপারে কাহারও আগ্রহ নাই। তুমি মহা বিপদে পড়িয়াছো, ইহা আমি জানি, কিন্তু কি করব, আমি এখন নিরুপায়। ফিরোজ সাহেব। জি স্যার। আপনার জ্বর টর আসছে নাকি? চোখ লাল, বোধহয় জ্বর আসছে। আজ বরং উঠি, গল্পের শেষটা শুনে যান। শেষটা না শুনলে মনের উপর চাপ থাকে, এই চাপ মানসিক শান্তির জন্য ক্ষতিকর। তারপর কি হলো শুনুন। আমরা কয়েকটা সিয়েন্স করলাম এবং প্রতিবারই রিডিং পেলাম মেয়েটা জীবিত, মৃত নয়। বুঝতে পেরেছেন ব্যাপারটা? জি। আমার নিজের ধারণা হলো আমরা কিছু ভুল করছি। আত্মার অনেকগুলো স্টেট থাকে, নানা স্তরে তাদের বাস। পৃথিবীর কাছাকাছি যারা থাকে তাদের চিন্তাভাবনা দেহধারীদের মতো। ফিরোজ বাসায় পৌঁছালো জ্বর নিয়ে। তার ঝেপে জ্বর এসেছে। জ্বর আসায় একটা সুবিধাও হয়েছে, পরোটা আর গোশতের ব্যাপারটা মাথা থেকে চলে গেছে। এখন ইচ্ছা করছে কাঁথার ভেতর ঢুকে পড়তে। দরজা জানালা বন্ধ করে কাঁথার ভেতরে ঢুকে কুন্ডিলি পাকিয়ে যাওয়া, মোটামুটি মাতৃগর্ভের মতো একটা পরিবেশ তৈরি করে জন্মের আগের অবস্থায় ফিরে যাওয়া। এই স্টেটেরও নিশ্চয়ই কোনো নাম আছে, থিওসফিস্ট রাকিব সাহেব বলতে পারবেন। দরজা খুলে দিল ইমন। সে দরজা খোলা শিখেছে, চেয়ার উপর দাঁড়িয়ে সিটকিনি খুলতে পারে এবং এই কাজটা খুব আগ্রহের সঙ্গে করে। ফিরোজ বলল, খবর কি রে? ইমন বলল, মা তোমাকে ডাকে। ফিরোজ বিরক্ত মুখে বলল, মা আমাকে ডাকবে কি রে বেটা? আমি তো এইমাত্র ঢুকলাম, ভাবি তো জানেই না আমি এসেছি। ইমন আবারও বলল, মা তোমাকে ডাকে। ইমনের মধ্যে রোবট টাইপ একটা ব্যাপার আছে, মাথার ভেতর কিছু ঢুকে গেলে সেটাই বলতে থাকে। ফিরোজ বলল, যাচ্ছি, হাত মুখ ধুয়ে নেই তারপর যাই। বুঝলি রে বেটা, শরীরটা ভালো না। থার্মোমিটার না দিয়েও বুঝতে পারছি 103 জ্বর। মা তোমাকে এখনই ডাকে। ফিরোজ সুরাইয়ের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে হতভম্ব হয়ে গেল। খাটে বিছানো সাদা চাদর রক্তে মাখামাখি, চাদর থেকে গড়িয়ে মেঝেতেও ফোঁটা ফোঁটা রক্ত পড়ছে। সুরাইয়ের মুখে ছাই বর্ণ। প্রচন্ড ব্যথা সে নিজের মধ্যে চেপে রেখেছে, তা বোঝা যাচ্ছে শুধু তার কণ্ঠে হাড়ের ওঠানামা দেখে। ভাবি, কি হয়েছে? সুরাইয়া ফিসফিস করে বলল, বুঝতে পারছি না, বোধহয় অ্যাবর্শন হয়ে গেছে। কি সর্বনাশের কথা! ভাবি, আমি এক্ষুনি অ্যাম্বুলেন্স নিয়ে আসছি, তুমি কিছুক্ষণ এইভাবেই থাকো। সুরাইয়া জবাব দিল না, ঘোলাটে চোখে তাকিয়ে থাকলো। সেই ঘোলাটে চোখের দিকে তাকিয়ে ফিরোজের মনে হলো অ্যাম্বুলেন্স আনতে গিয়ে সময় নষ্ট করা যাবে না, এত সময় হাতে নেই। তাকে যা করতে হবে তা হচ্ছে ভাবিকে পাজা কোলে করে নিয়ে এক্ষুনি রাস্তায় চলে যেতে হবে। কোনো একটা বেবি ট্যাক্সিতে উঠে বেবি ট্যাক্সিওয়ালাকে বলতে হবে, তাড়াতাড়ি মেডিকেলে নিয়ে যাও, তাড়াতাড়ি। কোলে নিয়ে বসে আছে ফিরোজের পাশে ইমন। তার মুখ দেখে মনে হচ্ছে না সে খুব ভয় পাচ্ছে। সে অবশ্যই
তার মায়ের মুখের দিকে তাকাচ্ছেও না। সে বেবি ট্যাক্সির সাইডের আয়নার দিকে তাকিয়ে আছে। এই আয়নায় বেবি ট্যাক্সিওয়ালার মুখ দেখা যাচ্ছে। বেবি ট্যাক্সিওয়ালার মুখ দেখতে ভালো লাগছে, কেমন গোল মুখ, চোখ দুটো মার্বেলের মতো গোল। এর মধ্যে একবার সে শুধু তার ছোট চাচার দিকে তাকিয়েছে। ছোট চাচা খুব কাঁদছেন, শব্দ করে কাঁদছেন না, তবে তার চোখ দেখে টপ টপ করে পানি পড়ছে। ছোট চাচার কান্না দেখে তার মনে হচ্ছে মা মারা গেছেন। এখন থেকে সকালে কে তাকে স্কুলে নিয়ে যাবে? ছোট চাচা? স্কুল থেকে ফেরত নেবার সময় ছোট চাচা সময় মতো আসবে তো? দেরি করে এলে তার খুব কষ্ট লাগবে। সুরাইয়াকে হাসপাতালে ভর্তি করা হলো সন্ধ্যা 6টায়। রাত 3টায় ডাক্তাররা তাকে অপারেটিং রুমে নিয়ে গেলেন। তাদের দেখে মনে হচ্ছিল না রোগী সম্পর্কে তারা খুব আশাবাদী। কিছু একটা করতে হবে বলেই অপারেটিং রুমে নিয়ে যাওয়া। ইমন একটা বেঞ্চে একা বসেছিল। এত রাত হয়েছে, তারপরও সে জেগে আছে, ঘুম পাচ্ছে না। ছোট চাচা তাকে একটা কলা আর একটা বনরুটি কিনে দিয়েছেন। সে কলা এবং বনরুটি হাতে বসে আছেন। ছোট চাচা খুব দৌড়াদৌড়ির মধ্যে আছেন। একবার ডাক্তারের কাছে যাচ্ছেন, একবার ওষুধ কিনতে যাচ্ছেন, একবার যাচ্ছেন রক্তের জন্য। তবে কিছুক্ষণ পর পর এসে ইমনকে দেখে যাচ্ছেন। ভোর 4টায় ছোট চাচা এসে ইমনকে বললেন, ইমন, তোর একটা বোন হয়েছে, তোর বোনটা ভালো আছে, তোর মাও ভালো আছে, আর কোনো চিন্তা নেই। ইমন বলল, বোনটার নাম কি? নাম এখনো রাখা হয়নি। নাম রাখা হয়নি কেন? ছোট চাচা সেই প্রশ্নের জবাব না দিয়ে ক্লান্ত গলায় বললেন, আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না, বেঞ্চিতে লম্বা হয়ে শুয়ে ঘুমিয়ে পড়ব। তুই কলাটা খাসনি এখনো? না। আমাকে দে, খেয়ে ফেলি, খিদে চোখে অন্ধকার দেখছি। ফিরোজ কলা খেয়ে বেঞ্চিতে শুয়ে পড়ল এবং সঙ্গে সঙ্গে ঘুমিয়েও পড়ল। ইমন ছোট চাচার মাথার কাছে জেগে বসে রইল। তার মনে হচ্ছে জেগে থাকাটা খুব দরকার। বেঞ্চটার পাশে চওড়া কম। ছোট চাচা যে কোনো সময় গড়িয়ে পড়ে যেতে পারেন। পাহারা দেওয়ার জন্য তাকে জেগে থাকতেই হবে। তার একটা বোন হয়েছে, অথচ তার নাম রাখা হয়নি। এই চিন্তাটাও তার অনেক অভিভূত করছে। সবারই নাম আছে, শুধু তার বোনটারই নাম নেই। যদি নাম রাখতে ভুলে যায়, যদি কোনোদিনই তার নাম না রাখা হয়, তাহলে কি হবে? মন খারাপ করে বেচারি ঘুরে বেড়াবে? কেউ তাকে খেলতে ডাকবে না? কি করে ডাকবে? মেয়েটার তো নামই নেই। চোখে এক ফোঁটা পানি আসেনি। এখন এই ভোর রাতে বোনটার দুঃখে তার চোখে পানি চলে এলো। সে যতবারই শার্টের হাতায় চোখ মুছবে, ততবারই চোখ পানিতে ভর্তি হয়ে আসে। তার একটা বোন হয়েছে, সেই বোনটার নাম নেই কেন?